All right, nice one. Let's get started. First of all, let's start with the very basic stuffs. Okay, I know maybe a lot of you guys know about that, but yeah, I start with that. আজ এই ক্লাসটাকে আমরা যেভাবে ডিভাইড করেছি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যেহেতু এটা ওরিয়েন্টেশন ক্লাস, আমরা লার্নিং তো অবশ্যই করব। ইটস নট অনলি অ্যাবাউট দ্য কোর্স এন্ড থিংস। সো yeah, you're gonna get learn something, maybe something different. So that will be one. And then after the learning, কিছু শেখার পর আমরা আরো কয়েকটা জিনিস ট্রাই করব। সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন গুলো নেওয়া ট্রাই করব, কোর্সটা সম্পর্কে ডিসকাস করা ট্রাই করব। সো উইল গোনা ডু এভরিথিং। বি প্রিপেয়ার ফর দ্যাট। লেটস গো ফর লার্নিং। আইএলটিএস দুইটা ধরন আছে, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে জেনারেল ট্রেনিং। রাইট, একটু বেসিক জিনিস নিয়ে স্টার্ট করি। একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর মধ্যে আমাদের চারটা মডিউল থাকে। একটা হচ্ছে লিসেনিং ফার্স্ট অফ অল, and then reading. After reading, then you'll get the writing module. After writing module, you'll get the speaking. So these are the four modules you'll get in the time of IELTS exam. Academic, general training, both same. For listening, it's exactly the same. The criteria, 40 questions, all are same. For reading module, there is a little bit of difference. What's the difference? Three sections you're gonna get. Three sections you're gonna get in the time of reading type academic. Each section will gonna have only one article. That means in academic section, you will gonna get 3 articles. On the other hand, on general training, you will get 3 sections, but in the first section, you will get 2 articles. In the second sections, you will get 2 articles. So in first 2 sections, you will gonna get 4 articles. Number third section, you will get 1 articles. Means 5 articles in total. Which one is difficult? Academic or general? কোনটা difficult বলেন? একটা 3টা আর্টিকেল পাচ্ছেন আর একটা 5টা আর্টিকেল পাচ্ছেন। কোনটা difficult বলেন? Academic or general training? কমিউনিকেশনও করেন আমার সাথে। General. General? Not really. It looks like that, 5 articles. কারণ দেখুন, যখন 3টা আর্টিকেল দেওয়া হয়, each and every article will gonna be very long, হ্যাঁ? So একটা লং আর্টিকেল থেকে অ্যান্সার বের করা আর একটা শর্ট আর্টিকেল থেকে অ্যান্সার বের করা, ইটস ডিফারেন্ট। একটা শর্ট আর্টিকেল থেকে অ্যান্সার বের করাটা ইজিয়ার। সো স্কোর করা, স্কোর পারপাসের ক্ষেত্রে যদি আমরা বলি, স্কোর পারপাসের ক্ষেত্রে জিটিটা ইজিয়ার, কিন্তু দেখা যাচ্ছে যে আবার ব্যান্ড স্কোরের ক্ষেত্রে এটা সেম। কেন? বিকজ 23 যদি আপনি একাডেমিকে পেয়ে যান 6, আর জেনারেল ট্রেনিং এ 6 পাওয়ার জন্য আপনাকে 30 পেতে হয়। সো আই মিন ইটস সেম আলটিমেটলি। ফর রাইটিং মডিউল দেয়ার উইল বি 2 টাস্ক, টাস্ক 1 and task 2. Task 2 100% same for writing for academic and general training. And task 1, there is a difference. In task 1 for academic, you need to write a graph. একটা গ্রাফ নিয়ে আপনাকে কি লিখতে হয়? আপনাকে একটা আর্টিকেল লিখতে হয়। সিম্পল। বা মেইনলি যদি আরো স্পেসিফিকলি বললে একটা রিপোর্ট লিখতে হয়। হ্যাঁ, একটা রিপোর্ট লিখতে হয় টাস্ক 1 এ। আর টাস্ক 1 এর ক্ষেত্রে জেনারেল ট্রেনিং আপনাকে একটা লেটার লিখতে হয়। 2 টাইপস অফ লেটার, ওয়ান ইজ ফর্মাল, অ্যানাদার ওয়ান ইজ ইনফর্মাল। এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। ফর স্পিকিং মডিউল, academic and general training exactly the same. কোনো ডিফারেন্স নেই। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য রাইটিং টাস্ক ফার্স্ট। রাইটিং এর স্কোরিংটা কিভাবে কাজ করে, এই জিনিসটা নিয়ে আমি সাধারণত খুব একটা ভিডিওস বা কোনো কিছু দেখি না। স্কোরিংটা নিয়ে, স্কোরিংটা কেমন? ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে যে ব্যান্ড ডেসক্রিপ্টরস। সো ব্যান্ড ডেসক্রিপ্টরসে আসবো। ব্যান্ড ডেসক্রিপ্টর আসার আগেও ব্যান্ড নিয়ে একটু কথা বলার আছে। কি? আপনাকে দুইটা সিচুয়েশন দেখাই আমি। সিচুয়েশন নাম্বার 1, ফার্স্টে in task 1 you get a good score 7, they're gonna multiply with 1, means 7. In task 2, first you get a little bit less score, they're gonna multiply 2. So whatever you get in task 1, they're gonna multiply with 1. Whatever you get in task 2, they're gonna multiply with 2. So 13. Then they're gonna add it up. 13 plus 7, 20. And then they're gonna divide with 3. Who is good at math? Math ভালো কে? বলেন। 20 divided by 3. 6.66. So anything less than 6.75 will be converted to 6.5. Anything more than 6.75 will be converted to 7. So 6.66 convert হয়ে যাবে 6.5 এ। ওকে, চলেন আরেকটা সিনারিও আমরা একটু দেখার চেষ্টা করি। First scenario number 2. Task 1, in task 1 you get a little bit less score, 6.5. So they will multiply with 1 like before, it will become 6.5. In task 2, you get a little bit better score, they're gonna multiply 2. What is it? Then 14. So when they will add it up, it will become 20.5, right? And then they will divide with the 3. Same way like before. আগের মতোই। So 20.5 divided by 3, 6.83. So anything more than 6.75 will be converted to 7.
So you're gonna get 7 in that scenario. Now you can see in task 1 you get 7, in task 2 you get 6.5, your ultimate score became 6.5. In here scenario number 2 you get 6.5 in task 1 and 7 in task 2, your ultimate score became 7. So whatever the score you want to get in your writing task, you need to get that in task 2. Doesn't matter you get 6.5, 7 or even 7.5 in task 1, your score will still be the 7. Now you understand the importance of the task 2? বুঝতে পারছি? হুম, হুম। জি, বুঝতে পেরেছি। রাইট। সো টাস্ক 2 টাকে আমাদেরকে এভাবে ইম্পর্টেন্স দিতে হবে। আমরা রাইটিং এর যেই স্কোরটাই পেতে যাচ্ছি কেন ভাই, আমাদেরকে টাস্ক 2 তে সেই স্কোরটা পেতে হবে। 0.5 কম বেশি সেম যদি আমরা টাস্ক 1 এ পাই আমাদের স্কোর তখন ওইটাই থাকবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট রাইটিং টাস্ক 2 এর জন্য আমরা ব্যান্ড ডেসক্রিপ্টরস দেখে আমাদেরকে জাজটা করি না। এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ একটা হিউজ ডিফারেন্স আছে। দেখুন, প্রথমত আমরা যখন কোন একটা কোয়েশ্চেন পড়ি, হ্যাঁ? আমরা এনালাইসিসটা প্রপারলি করি না। সাপোজ এখানে একটা কোয়েশ্চেন সম্ভবত থাকার কথা। হ্যাঁ, হিয়ার ইজ এ কোয়েশ্চেন। হুম? ধরুন এটা একটা কোয়েশ্চেন। কি বলছে কোয়েশ্চেনটা? ইট ইজ ইম্পোর্টেন্ট ফর পিপল টু টেক রিস্কস both in their professional lives and their personal lives. Do the advantages of taking risk outweigh the disadvantages? So advantages মানে আমরা জানি পজিটিভ, disadvantages মানে আমরা জানি নেগেটিভস। প্রথম যে কাজটা আমাদেরকে করতে হয় যে কোনো রাইটিং টাস্ক প্রবলেম সলভ করার জন্য, যে রাইটিং টাস্ক করার জন্য, টাস্ক 2 করার জন্য আমাদেরকে প্রথম মেইন টপিকটা খুঁজে বের করতে হয়। কেন? রিজন হচ্ছে আদারওয়াইজ উই মাইট রাইট সামথিং দ্যাট ইজ ইররিলেভেন্ট টু দ্য টাস্ক। ইররিলেভেন্ট হয়ে যেতে পারে আমাদের লেখাটা। সো প্রথমে মেইন টপিকটা খুঁজে বের করতে হবে। লাইক এখানে আমাদের মেইন টপিকটা কি? টেকিং রিস্ক। তাই না? আমাদের মেইন টপিকটা হচ্ছে রিস্ক নেওয়া। এখানে রিস্ক নেওয়ার বাইরে কি কিছু বলা যাবে এই কোয়েশ্চেনটার অ্যান্সার করার ক্ষেত্রে? নট রিয়েলি। রিস্ক নেওয়ার বাইরে এই কোয়েশ্চেনটাতে অন্তত কিছু বলা যাবে না। সো টেকিং রিস্ক ইজ আওয়ার মেইন টপিক। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এরপর কি করতে হবে আমাদেরকে? আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন প্রপারলি। আমাদেরকে কোয়েশ্চেনটা একদম প্রপারলি বুঝতে হবে। কেন? টু কভার এভরিথিং। এই যে এই এভরিথিং ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট এখানে। ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনারা দেখবেন, আপনারা যদি একটু গ্রুপগুলোতে ঘুরে দেখেন, 10% of the student miss their desired score in the writing test. Agreed guys? যে অনেক স্টুডেন্ট তাদের রাইটিং টেস্টে স্কোরটা মিস করে। করে কিনা? দেখছি কিনা আমরা গ্রুপগুলোতে? অনেক স্কোর মিস করে। এটা ২ টা কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে প্রথমত they don't really do the things IELTS want them to do. আর আরেকটা কারণ হচ্ছে তারা হয়তো ইভ্যালুয়েশন করার সুযোগটা পায় না। বা ইভ্যালুয়েশনটা করলেও সেটা প্রপারলি করা হয় না। আপনি নিজেকেও কোয়েশ্চেন করে জিজ্ঞেস করতে পারবেন। দেখুন 5 এর জন্য কি বলছে? The main parts, একটু জুম করে দেই আপনাদেরকে। The main parts of the prompt মানে হচ্ছে কোয়েশ্চেন are incompletely addressed. আপনি ইনকমপ্লিটলি অ্যাড্রেস করেছেন। মানে কোয়েশ্চেনে যা আপনাকে অ্যাড্রেস করতে বলেছে আপনি সবকিছু প্রপারলি অ্যাড্রেস করেননি। তার মানে আপনি 5 এর উপরে যেতে পারছেন না। 6 এ কি বলছে? মেইন পার্টস অফ দ্য প্রম্পট আর অ্যাড্রেসড। আবার দেখুন 7 এ যদি আমরা চলে যাই, এখানেও মেইন পার্টস অফ দ্য প্রম্পট অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেসড বলছে। ডিফারেন্সটা কি দেখুন? ডিফারেন্স হচ্ছে এখানে এই জায়গাটায় দেখেন, দো সাম মে বি মোর ফুললি কভারড দ্যান আদার্স। মানে আপনি একটা পার্ট আরেকটা পার্ট থেকে বেশি কভার করেছেন। সেইম পোরশনে কভার করেননি। সেম অ্যামাউন্টে আপনি কভার করেননি। যেমন এই কোয়েশ্চেনটা যেটা নিয়ে আমরা একটু রিসার্চ করছি, সেই কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, এখানে প্রথমত টেকিং রিস্ক নিয়ে কথা বলছে, এরপরে প্রফেশনাল লাইফের রিস্ক নিয়ে কথা বলছে, পার্সোনাল লাইফের রিস্ক নিয়ে কথা বলছে। এরপর এই দুইটারই আমাদেরকে পজিটিভ নিয়ে কথা বলতে হবে, নেগেটিভ নিয়ে কথা বলতে হবে। মিনস প্রফেশনাল লাইফের রিস্ক নেওয়ার পজিটিভ, আবার প্রফেশনাল লাইফের রিস্ক নেওয়ার নেগেটিভ নিয়ে যেমন আমাদেরকে কথা বলতে হবে, ঠিক তেমনি করে পার্সোনাল লাইফের রিস্ক নেওয়ার পজিটিভ এবং পার্সোনাল লাইফের রিস্ক নেওয়ার নেগেটিভ নিয়েও আমাদেরকে কথা বলতে হবে। এদের মধ্যে যে কোনো একটা পোরশন যদি আমরা না লিখি, তখন আমাদেরকে টিচার কি দিবে? যে ইনকমপ্লিটলি অ্যাড্রেস দিবে কিনা? ইনকমপ্লিটলি অ্যাড্রেসড। আবার আমরা যদি এমন করি যে আমরা সবগুলো নিয়ে লিখলাম, কিন্তু কোনো একটা নিয়ে খুব বেশি লিখলাম, কোনো একটা নিয়ে একটু কম লিখলাম। আমি ক্যামব্রিজটা ভুলে গেছি এটা কোন অ্যান্সার। এই কাজটাই ক্যামব্রিজের আমাদের শেষের দিকে অ্যান্সার গুলো থাকে না? এই কাজটাই হচ্ছে ওই স্টুডেন্টটা করেছে। সে কোনো একটা নিয়ে একটু বেশি লিখেছে, আরেকটা নিয়ে একটু কম লিখেছে।
এবং এক্সামিনার যে কমেন্ট থাকে সেখানে টিচার সেই জিনিসটাই লিখেছে। কারণ আল্টিমেটলি এক্সামিনার আপনাকে ব্যান্ড ডেসক্রিপ্টরস দেখেই নাম্বারটা দিবে। এখন আমাদেরকে জিজ্ঞেস করতে হবে, নিজেদেরকে কোয়েশ্চেন করতে হবে, আমরা যখন আমাদের রাইটিং টাস্ক গুলো আমাদের সলভ করার চেষ্টা করি, তখন এগুলো কি আমরা মাথায় রাখছি কিনা বা এগুলো জাজ করছি কিনা। সো আমাদেরকে প্রথমে দেখতে হবে এই যে এই নোটস গুলো যদি আমরা নিয়ে ফেলি, হ্যাঁ, আপনি যদি এতটুকু পর্যন্ত নোটস নিয়ে ফেলেন, অন্তত আপনি এটা কনফার্ম থাকবেন যে ইনকমপ্লিটলি অ্যাড্রেসটা হবে না, আমি ওগুলো কমপ্লিটলি অ্যাড্রেস করব। এটা প্রথম। অ্যান্ড দেন তখন এই জিনিসটা এনশিওর করতে হবে যে আমরা সবগুলো সেম ওয়েতে আমরা কভার করব। সেটা কিভাবে করব? তখন আমরা সাপোজ আপনি প্রথমত নোটস নিয়ে ফেললেন যে আমার কি কি কভার করবে এটা লিখে ফেলতে হবে। সো এটা লিখে ফেলবেন। বাসায়ও পরীক্ষার হলেও। এর পরের কাজটাই হচ্ছে আমাদেরকে সেগমেন্ট করে ফেলা। যে আমি বডি 1 এ কি করব, বডি 2 তে কি করব। সেগমেন্ট করে ফেলা। সো বডি 1 এ আমরা যেটা করব সেটা নিয়ে লিখে ফেলা যে বডি 1 এ আমি কি নিয়ে লিখবো। সাপোজ এখানে এই জায়গাটাই আপনি কয়েকভাবে এটাকে সেগমেন্ট করতে পারেন। কিভাবে সেগমেন্ট করতে পারেন? যেমন কোন স্টুডেন্ট হয়তো বলবে আমি পজিটিভস নিয়ে বডি 1 এ লিখবো। মানে প্রফেশনাল লাইফে রিস্ক নেওয়ার পজিটিভ, পার্সোনাল লাইফে রিস্ক নেওয়ার পজিটিভ। তার মানে বডি 2 তে গিয়ে নেগেটিভস নিয়ে কথা বলবে। প্রফেশনাল লাইফে রিস্ক নেওয়ার নেগেটিভ, পার্সোনাল লাইফে রিস্ক নেওয়ার নেগেটিভ। আবার সাম আদার স্টুডেন্ট বলবে যে না আমি এই ওয়েতে যাব না। আমি প্রফেশনাল লাইফ নিয়ে বডি 1 এ লিখবো। মানে প্রফেশনাল লাইফে রিস্ক নেওয়ার পজিটিভ, প্রফেশনাল লাইফে রিস্ক নেওয়ার নেগেটিভ। পার্সোনাল লাইফের এই দুইটা নিয়ে সেকেন্ড বডিতে। বুঝতে পারছি ভাই? এর পরের কাজটাই হচ্ছে আপনাকে সেগমেন্ট করে ফেলা। সেগমেন্টটা যখন আপনি করে ফেলবেন তখন আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। এবং সেগমেন্টটা করার পর যেই জিনিসটা নিয়ে আমরা করব, সেগমেন্টটা করার পর অন্তত ২ টা পয়েন্ট আমরা লিখে ফেলবো যে এটাকে আমি যেটা নিয়ে লিখবো সেটাকে সাপোর্ট করার জন্য এই ২ টা পয়েন্ট আমি লিখবো। এটা কেন ইম্পোর্টেন্ট? দেখেন এটা মুখস্থ কিছু না। IELTS এই জিনিসটা আপনার কাছে চাচ্ছে। যেমন আমরা যদি 6 এ দেখি, দেখুন আইডিয়াস আর রেলেভেন্ট। আচ্ছা, আপনি রেলেভেন্ট আইডিয়া দিয়েছেন। বাট সাম মে বি ইনসাফিসিয়েন্টলি ডেভেলপ। মানে তারা আপনাকে ডেভেলপ করতে বলেছে, আপনি প্রপারলি ডেভেলপ করেননি। রাইট? কিন্তু আমরা যদি 7 এ চলে যাই, তখন তারা বলছে মেইন আইডিয়াস আর এক্সটেন্ডেড। এই জিনিসটা তারা চাচ্ছে। অ্যান্ড সাপোর্টেড। আরেকটু যদি উপরে যায় তখন দেখবো যে ক্লিয়ার হয়ে যাবেন তারা আসলেই কি চাচ্ছে। আইডিয়াস আর রেলেভেন্ট, ওয়েল এক্সটেন্ডেড, সাপোর্টেড। আমি এখানে যেতে পারবো না কারণ আমি এটা পাইনি। আমি 8.5 পেয়েছি, সো এখানে আমি পড়াতে পারবো না। সো এখান পর্যন্ত পড়াতে পারবো। আইডিয়াস আর রেলেভেন্ট, ওয়েল এক্সটেন্ডেড, সাপোর্টেড। এই জিনিসটা তারা চায়। এটা আপনি কখন করতে পারবেন? যখন আপনি এই যে নোটস গুলো যখন আপনি নিয়ে ফেলবেন। এই জিনিসটা নিয়ে যদি আমরা দেখি, এটা একটা আমার নিজের লেখা না, এটা একটা স্টুডেন্টেরই লেখা। নোটস নিয়েছে। দেখুন সে পজিটিভ সাইড নিয়ে বডি 1 এ লিখবে চিন্তা করছে। এখন সে প্রফেশনাল লাইফ নিয়ে চিন্তা করছে, ক্যারিয়ার গ্রোথ নিয়ে সে কথা বলবে। আমরা অনেক সময় দেখি অনেকে তাদের প্রফেশনাল লাইফে মেবি তারা যেটা করছে, ওকে আপনারা যেমন দেশের বাইরে গিয়ে যেটা করবে, যেমন তারা হয়তো তাদের মাস্টার্সটা করছে, ইন দ্য মিন টাইম তাদের জবটা করছে। ইটস এ রিস্ক দো। When you're doing the same thing together, it's a risk. You cannot really, put the full effort in your here. Also, you can't really put the effort here too. So you might, miss out your good score in masters, or you might, miss the promotion or something in your job. So it's a risk. You can't avoid that. It's a risk. But আচ্ছা সবারই কোয়েশ্চেন নিব ভাই। But if you think that in some cases, at least some cases, অনেকের ক্ষেত্রে কি হয়? তারা জবও করছে, মাস্টার্সও করছে এবং দেখা যায় যে মাস্টার্সে একটা রেজাল্ট করে তারা তাদের আরো বেটার জবেও চলে যাচ্ছে। So this student want to say this is a risk doing, achieving more degrees and improving skill, but sometimes it can opens the career opportunity. তিনি পার্সোনাল লাইফে রিস্ক নিয়ে তিনি বলছেন পজিটিভ সাইডে রিলেশনশিপস, ম্যারেজ নিয়ে কথা বলবেন। সো শি থট, যিনি লিখেছেন শি ওয়াজ ম্যারিড, সো শি থট গেটিং ম্যারিড ইজ এ রিস্ক বিকজ দিস ইজ নট এ শিওর শট। আপনি 100% বলতে পারবেন না ইফ ইউ গেট ম্যারিড ইউ উইল গোনা গেট আ লাইক হেভেনলি লাইফ। ইটস নট শিওর, ইটস নট 100% শিওর অ্যাট লিস্ট। ওই জায়গাটা থেকে উনি বলছে ইটস এ রিস্ক, বাট সামটাইমস শি সেড রাইট নাও আই এম ডুইং দ্য জব, মাই হাজবেন্ড ইজ ডুইং দ্য জব, সো হোয়াট এভার উই আর্ন ইট গেটিং ডাবল। সো আমাদের পজিটিভ সাইড গুলো ডাবল হয়ে যাচ্ছে, and নেগেটিভ সাইড whenever I face problem I can take the help from him. So নেগেটিভ সাইড গুলো হাফ হয়ে যাচ্ছে, and we have a kid, you also have the fun with that kid too. So yeah, getting married is a risk but it can bring the positive things out of it. এটা উনি পজিটিভ সাইড নিয়ে কথা বললেন। নেগেটিভ সাইড নিয়ে উনি যেটা বলার চেষ্টা করেছেন, প্রফেশনাল লাইফে চেঞ্জিং ক্যারিয়ার। আমরা অনেকেই দেখে থাকি যে একটা জব করছে, জবটা ছেড়ে দিয়ে সে নতুন একটা কিছু স্টার্ট করার চেষ্টা করছে।
তাই না? এরকম অনেককে দেখে থাকি। কিছু ক্ষেত্রে অন্তত এটা হয় যে আপনি আগের জবটা তো ছেড়ে দিলেন, আপনি পরে যেটা করার চেষ্টা করলেন সেখানেও আপনি ফেইল করলেন। কিছু ক্ষেত্রে এটা হয়। So this kind of risk might, bring the threat in your career. That's what she said. About the personal life, she thought migration. So she was saying, I am investing my time, money, and everything for going abroad, but I don't know, how the life will be there. My kid is here having a good life, but there is no certainty. I don't know how he will be cope up with other people. There is cultural diversity. So it's not 100% sure. At least some cases, the backfire করতে পারে, right? So দেখুন, এই নোটস গুলো যদি আমরা একটু নিয়ে ফেলি, কয়েকটা জিনিস হবে। আপনি প্রথমত যে জিনিসটা আপনার চিন্তা করা উচিত, যে নোটস গুলো নেওয়ার পর আপনি এই কোশ্চেনটা, ধরেন নোটস গুলো এখন নিয়েছেন, এখন যদি আপনাকে লিখতে দেওয়া হয়, আর এই নোটস গুলো নেওয়ার আগে যদি আপনাকে লিখতে দেওয়া হয়, ডোন্ট ইউ থিঙ্ক ইট ইজ লিটল বিট ইজিয়ার ফর ইউ টু রাইট নাও দেন বিফোর? একটু ইজিয়ার হবে না ভাই? ডোন্ট ইউ থিঙ্ক? Yes. আর কি বেনিফিট হবে বলুন তো? It will help us to think more efficiently. Correct. In between থেমে যাওয়া লাগবে না, যেটা হয় আমাদের whenever we write a sentence and in between you need to stop and think what to write after that, right? সেটা হবে না। এই জিনিসটা তো হবে না কনফার্ম। আপনার যে ইনকমপ্লিট অ্যাড্রেস এটা হবে না, এবং আপনারা যখন নোটস নিয়ে ফেলবেন, এই যে টিচার তখন আর এই জায়গাটায় আপনারা পড়তে হবে না, কারণ আপনারা সেম অ্যামাউন্ট অফ নোটস নিয়েছেন, তাই না? সো আপনারা একটা আরেকটা থেকে বেশি কভার করবেন, কম কভার করবেন, এটা হবে না। সো টিচার আপনাকে আর এই কমেন্টটা দিতে পারবে না। সো ইউ উইল মুভ ফ্রম দিস পেজ টু হিয়ার। So first you need to know what to do, then you can try doing that. So ওই জিনিসটা আগে জানতে হবে। দেখেন একটা ক্লাস তো অনেক কিছু পড়ানো ডিফিকাল্ট। সো আপনি যখনই রাইটিং টাস্ক 2 লিখবেন, এই কাজটা আপনাকে প্রথমত করতে হবে। এটা হচ্ছে এতটুকু পর্যন্ত আপনাকে আগে শেষ করতে হবে। এন্ড এক্সাম্পল অ্যাড করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন রাইটিং টাস্ক 2 এর যে বক্সটা দিয়ে থাকে, এর নিচেই তারা বলে থাকে অ্যাড রিজনস এন্ড রেলেভেন্ট এক্সাম্পলস। হ্যাঁ, রিজন অ্যাড করতে হবে, এক্সাম্পলস অ্যাড করতে হবে। সো এক্সাম্পলস দিতে হবে, বডি 1 একটা এক্সাম্পলস, বডি 2 তে একটা এক্সাম্পলস দিয়ে ফেললে ইউ আর ডান। সো ইটস ইন এ শর্ট, কিছু জিনিস অ্যাভয়েড করার জন্য মোটামুটি শুধু এতটুকু যদি আপনারা দেখেন, জাস্ট 20 মিনিটও পড়াইনি। সো আপনারা যদি এতটুকু একটু মেইনটেইন করতে পারেন, আই ফিল লাইক আপনারা যে বেসিক ব্যাপারটা আছে রাইটিং এর জন্য, সেটা আপনারা মিস করবেন না, রাইটিং টেস্ট 2 এর জন্য অন্তত। অলরাইট, লেটস মুভ ফরওয়ার্ড। চলেন, রাইটিং নিয়ে তো কিছু পড়ালাম, এবার একটু রিডিং নিয়ে কথা বলি। রিডিং, আচ্ছা, রাইটিং টেস্ট 2 এর এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করেন তো ভাই একটু, যতটুকু পড়ালাম এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে একটু করেন। বুঝতে পারিনি নাকি কোশ্চেন নেই? রাইটিং টাস্ক 1 আর 2 একটা রিক্যাপ দেয়া যাবে? রিক্যাপ ইফ উই হ্যাভ দ্য টাইম লেটার অন, ওকে? আর ক্লাসে আমরা এগুলো আরো ডিটেইলস পড়াবো, কারণ দেখেন আমি শুধু একটা দুইটা পয়েন্ট নিয়ে কথা বললাম না ভাই, এখানে তো আরো হিউজ। প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা ব্যান্ডের জন্য 3টা করে পয়েন্ট আছে। দেখুন, প্রত্যেকটা ব্যান্ডের জন্য 3টা করে পয়েন্ট, রাইট? তার মানে 4টা ক্রাইটেরিয়ার জন্য 12 পয়েন্টস। 12 পয়েন্টস। এখন আপনাকে নিজেকে চিন্তা করতে হবে, আমি যখন আমার রাইটিংটা চেক করছি, তখন আমি এগুলোকে আসলে চেক করছি কিনা, আমি সবকিছু মেইনটেইন করছি কিনা। আমি তো জাস্ট একটা দুইটা পয়েন্ট নিয়ে কথা বললাম, কারণ এই পয়েন্টগুলো দেখেই তো টিচার আমাকে মার্কিং করবে আলটিমেটলি। এগুলো আমি মেইনটেইন করছি কিনা, আমি যে স্কোরে পেতে চাই, 6 পেতে চাই, সেম, আমি এগুলো মেইনটেইন করছি কিনা, সবকিছু। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ওকে ভাই, যদি সময় থাকে লেটার অন চলেন এবার একটু রিডিং নিয়ে কথা বলি। রিডিং মডিউল, রিডিং মডিউলে একটা জিনিস আমি স্টুডেন্টদেরকে দেখি, রিডিং এবং লিসেনিং বোথ, দুটার ক্ষেত্রেই, সেটা হচ্ছে উই কনসেন্ট্রেট সো মাচ অন আওয়ার উইকনেস, উই রিয়েলি ফরগেট অ্যাবাউট আওয়ার স্ট্রেংথ। ঠিক আছে, এই জিনিসটা আমি অনেকের ক্ষেত্রেই দেখি। সেটা কি, যেমন উই অল নো দ্যাট আমরা যদি লাস্ট 15-20 আইএলটিএস এর কোশ্চেন টাইপস অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখব যে ফার্স্ট যে প্যাসেজটা একাডেমিকের জন্য বলছি, ফার্স্ট যে আর্টিকেলটা আপনাদের, এই ফার্স্ট আর্টিকেলে দুটো কোশ্চেন টাইপসই থাকে, একটা ট্রু ফলস নট গিভেন এন্ড আরেকটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। এটাই থাকে লাস্ট। আপনি ইভেন ক্যামব্রিজ 17, 18 এই দুইটাও যদি চেক করেন, ইউ উইল গেট দ্য সেম থিং দেয়ার। একই জিনিস আমরা ওখানে খুঁজে পাবো।
ইভেন আমরা যদি আরো কিছু দেখি যে ট্রু ফলস নট গিভেন ফিল ইন দ্য গ্যাপস থেকে ইন অ্যারাউন্ড 25 কোয়েশ্চেন্স আসে। ইন অ্যারাউন্ড 25 কোয়েশ্চেন্স। মানে আপনার ব্যান্ড ডিসকোর্স 6 মোস্টলি ডিপেন্ড অন দিস 2 কোয়েশ্চেন টাইপস। এখন দেখা যায় এই দুটো কোয়েশ্চেন টাইপস আমরা মোটামুটি পেরে যাই তো, তখন দেখা যাচ্ছে এটাকে আমরা খুব বেশি গুরুত্ব দেই না। নাও থিংক অ্যাবাউট ইউর আর্টিকেল 1। আপনি জানেন যে এখানে ট্রু ফলস নট গিভেন ফিল ইন দ্য গ্যাপস আসবে এবং এটা মোটামুটি ইজিয়ার হবে। এখন দেখা যাচ্ছে এখানে আপনাদের 8 টা 10 টা 11 টা পর্যন্ত হয়ে যায়। এই কারণে আপনারা এটাই খুব একটা প্রাধান্য দেন না। বাট থিংক অ্যাবাউট ইট, এখানে 13 কোয়েশ্চেন্স আসে। 13 কোয়েশ্চেন্স যদি আপনি 12 13 যদি পেয়ে যেতে পারেন, নাও থিংক অ্যাবাউট ইট। In these 13 questions, if you can achieve 12 or 13, what is going to happen? Firstly, you wanna score 6.5. Reading এর জন্য মোটামুটি 6.5 is not a bad score because আপনি overall 7 দিয়ে পৃথিবীর মোটামুটি 95% ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, 98% ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। So writing 6.5 is not a very bad score. So এখন 13, তার মানে বাকি 27 কোয়েশ্চেন থেকে আপনি 13টা 14টা পর্যন্ত ভুল করার, আমি ভুল করতে বলছি না, বাট জাস্ট ফর দ্য সেক অফ সেইং ইট, বাকি 13টা 14টা যদি আপনি ভুলও করেন তাও আপনি 6.5 পাবেন। সি, দ্যাটস হাউ ইম্পর্টেন্ট ইওর ফার্স্ট আর্টিকেল ইজ। আমরা সবসময় যখনই রিডিং নিয়ে আমরা কথা বলি, আমরা সবসময় কথা বলি যে সেকশন 3 নিয়ে, সেকশন 2 নিয়ে অর আদার কোয়েশ্চেন টাইপস, বাট নো, ওই স্কোর, ওই জায়গাটায় আসলে আমাদের স্কোরটা ডিফেন্ড করছে না। এই 13 এ যদি আপনি যদি 10 পেয়ে যান, এখানেই তো 3 মিস করে গেলেন। 3 মিস করে যাওয়া মানে অ্যাটলিস্ট 2 বা 3 মিস করে যাওয়া মানে অ্যাটলিস্ট 0.5 মিস করে যাওয়া। 24 পেলেন, 23 পেলেন, 2-3 বেশি পেলে আপনি 6.5 পেয়ে যেতেন। 27 পেলেন, 28 পেলেন, 2-3 বেশি পেলে আপনি 7 পেয়ে যেতেন। সো দ্যাটস হোয়ার ইউ আর মিসিং দ্য স্কোর, অন্য জায়গায় না। এই জায়গাটা আমরা স্কোরটা মিস করছি। একটু পড়াই, চলেন এবার একটু রিডিং পড়ানোর চেষ্টা করি কিছুটা, জাস্ট আ লিটল বিট। বই বের করার দরকার নেই, এটা ক্যামেরাস ফর ইন। আচ্ছা দেখুন, ধরেন এই কোয়েশ্চেনটাতে ট্রু ফলস নট গিভেন এসছে এবং ফিল ইন দ্য গ্যাপস এসছে। ওকে, পেনটা দরকার হবে পড়ানোর জন্য। কি নিয়ে কথা বলছে? আলেকজান্ডার হ্যান্ডারসনের সাথে একটা টাইম দেওয়া আছে, যে ওনার টাইম পিরিয়ড এটা দেওয়া আছে। এন্ড আফটার দ্যাট বর্ন ইন, উনি কোথায় জন্ম করেছেন, তারপরে বিকেম ওয়েল নন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার, উনি একজন ফটোগ্রাফার, রাইট। এখন দেখুন প্রথম কোয়েশ্চেনটা। এখন আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি আমি, দুইটা কোয়েশ্চেন দেখি, হ্যাঁ। একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, আর একটা হচ্ছে এখানে ফিল ইন দ্য গ্যাপস। কে কোনটা দিয়ে শুরু করবেন? কে ট্রু ফলস নট গিভেন দিয়ে শুরু করবেন, কে ফিল ইন দ্য গ্যাপস দিয়ে শুরু করবেন? একটু জানি তো ভাই। একটু লিখি কুইক, ইন এ মিনিট। যত তাড়াতাড়ি লিখবেন তত একটু বেশি পড়াতে পারবো। সিম্পল। লিখেন সবাই। হ্যাঁ, 1 মিনিট সময় দিলাম সবাইকে, লিখেন। অলরাইট। সো দেখুন, অল অফ ইউ আর রং। এখন আপনার কাছে মনে হতে পারে কেন? আছেই তো দুটো ট্রু ফলস নট গিভেন। কেউ লিখেছে ফিল ইন দ্য গ্যাপস, কেউ লিখেছে ট্রু ফলস নট গিভেন, কেন ভুল হবে কেন? দেখুন, আমরা যেটা করি আমাদের মধ্যে একটা ওয়ান ওয়ে ফরওয়ার্ড এর আমাদের একটা মনোভাব আছে, তাই না? যে আমরা যেটা শুরু করব সেটাই একদম পুরোপুরি শেষ করব। এই ওয়েতে আপনি ভালো করতে পারবেন না। যেমন আমার যদি এখানে যদি আমি 2টা কোশ্চেনের দিকে দেখি, রাইট, বা আপনিও যদি দেখেন, আপনার কয়েকটা জিনিস চোখে পড়ার কথা। হ্যান্ডারসন
একটা প্রেস্টেট, কারণ এগুলো প্রপার নাউন, আর একটা 1831 স্কটল্যান্ড, তাই না? এই জিনিসগুলো আমাদের চোখে পড়ার কথা প্রথমত, একদম সবার আগে। হ্যাঁ? সবার আগে। এখন আমরা যদি প্যাসেজে চলে যাই, প্যাসেজে চলে যাই। এবার বলেন যারা ট্রু ফলস নট গিভেন লিখতে চেয়েছেন তাদের মধ্যে কি মনে হচ্ছে এখন না ফিল ইন দ্য গ্যাপস দিয়ে শুরু করতে হবে? মনে হচ্ছে কিছুটা? হুম? যে আমরা প্রথম যে জিনিসটা পেয়ে গেছি আমরা সেটা নিয়েই শুরু করব। এটাই হওয়া উচিত না? প্রথম যেটা পেয়েছি সেটা নিয়ে আমরা শুরু করব। এটাই হওয়া উচিত। এখন চলুন আমরা ফিল ইন দ্য গ্যাপসটা করার চেষ্টা করি। হ্যাঁ? ফিল ইন দ্য গ্যাপস করার চেষ্টা করি। কি বলছে? আর্লি লাইফ কথা বলছে, ওয়াজ বর্ন ইন স্কটল্যান্ড, এত হার ফাদার অর হিজ হোয়াটএভার। ফাদার ওয়াজ এ হোয়াট? তার বাবা কি ছিলেন? অ্যান্সারটা কি? অ্যান্সারটা কি? কি ছিলেন? ফটোগ্রাফার। এই, মার্চেন্ট। এত সুন্দর করে পড়ার পর না পারলে তো আমার সমস্যা। মার্চেন্ট, মার্চেন্ট স্যার, মার্চেন্ট, রাইট? মার্চেন্ট, মার্চেন্ট। অ্যান্সার পেয়ে গেলাম। মার্চেন্ট। মার্চেন্ট। ওকে, অলরাইট। এবার একটু খেয়াল করি ভাই, একটু দেখেন আমরা প্ল্যানিং এ কোন জায়গাটায় ভুল করি। এখন 1855, এখন আপনি একটু দেখেন তো, আপনি এই জায়গাটায় যখন একটু দেখছেন, এই জিনিসটা যদি আপনার চোখে পড়ে, এখন এই জিনিসটা চোখে পড়ার পর আপনার কি মনে পড়তেছে? একটু ট্রু ফলস নট গিভেন এর কিছু মনে পড়তেছে? কিছুটা? জি ভাই। কারেক্ট। ব্যাক করি, চলেন ওখানে। Henderson rarely visited the area around Press Street when he was younger. So rarely করতো, সবসময় করতো না। rarely visit করতো প্রেস স্টেটে যখন সে ইয়াঙ্গার ছিল। পড়ি অ্যান্সারটা করার চেষ্টা করি এটা। এখানে পড়ি। অফেন, তাই না? অফেন মানে প্রায়, প্রায়। প্রায়। আর রেয়ারলি মানে মাঝে মাঝে, অপোজিট কথা বলতেছে। অপোজিট যদি বলে কদাচিৎ। কদাচিৎ, অপোজিট যদি বলে false। বুঝতে পারছি কিছুটা কিভাবে করতে হবে। ইটস নট লাইক দ্যাট। এর পরেরটা কি বলছে? পারসুড এ বিজনেস ক্যারিয়ার বিকজ ইট ওয়াজ হিজ ফ্যামিলি হোয়ার হি ওয়ান্টেড। রাইট, তার বিজনেস ক্যারিয়ার নিয়ে কথা বলছে। এই যে বিজনেস ক্যারিয়ার করতেছে, করে ফেলি এটা। রিজন খেয়াল করেন কি জানতে চেয়েছে? রিজন জানতে চেয়েছে। সে বিজনেস ক্যারিয়ার নিয়েছে, ভালো কথা। কারণ তার ফ্যামিলি চেয়েছিল এই কারণে কিনা, নাকি অন্য কোনো কারণে? কারণ কি এটা নাকি অন্য কোনো কারণ? করে করে অ্যান্সার করি কুইক। আজ কিন্তু হচ্ছে টাইমের, ইটস আ গেম অফ টাইম। ঠিক আছে? এটা false. কেন ফলস কেন বলেন, ব্যাখ্যা করেন। প্লিজ হিজ ফ্যামিলি, আর এখানে হচ্ছে সে বলতেছে নিজেই, এটা হচ্ছে ইট ওয়াজ হোয়াট হিজ ফ্যামিলি ওয়ান্টেড। এটা মানে কি? তার পরিবার চেয়েছিল তাই সে করেছে। যেমন আমি Sorry. ট্রু ভাই। কারণ ট্রু। যেমন আমি ট্রিপলিয়ান পড়েছিলাম বিকজ আমার ফ্যামিলি চেয়েছিল। আমার সাথে মিলে গেছে বেচারা। ওকে, হোয়াটএভার। অলদো হি নেভার লাইক দ্য প্রসপেক্ট অফ বিজনেস ক্যারিয়ার, সে বিজনেস ক্যারিয়ার চায়নি। তারপর সেটা করেছে তার ফ্যামিলিকে প্লিজ করার জন্য। আমাদের সবার সাথে মিলে যাচ্ছে না ভাই, অনেকের সাথেই ফ্যামিলি চাইনি, এরপর আমরা পড়েছি। ওকে, সো अगेन এটা কি হয়ে গেল? ট্রু হয়ে গেল, তাই না? এর পরেরটা 1865, এই যে 1865, রাইট? কি বলছে? হেন্ডারসন নটম্যান। সো নটম্যান আমরা পেয়ে যাচ্ছি এখানে, রাইট? উইলিয়াম নটম্যান। সো এই জায়গাটায় পড়লে আমরা এটার অ্যান্সারটা বের করতে পারবো। কারণ তো একটু হেন্ডারসন আর নটম্যান আর সারপ্রাইজড বাই দ্য রেজাল্টস। সারপ্রাইজ হয়েছিল। এখন আমাদের দেখতে হবে যে সারপ্রাইজ হয়েছিল কিনা। যদি হয় ট্রু, যদি না হয় ফলস। যদি সারপ্রাইজ হয়েছিল হয়নি বলা না থাকে, নট গিভেন। নুসরাত কথা শুনতে পাচ্ছেন না? কেন ভাই? কেন শুনতে পাবেন না? লিভ নিয়ে জয়েন করেন।
বের করতে পারিনি এখনো এটা? নট গিভেন না? কারণ আমরা যদি পড়ি যে এক্সকারশন, নায়াগ্রা ফলস, 1860 নিয়ে তো কথা নেই। So আমরা এখান থেকে যদি পড়ি কর্পোরেটে দ্য এক্সপেরিমেন্ট করেছিল ভালো কথা। ম্যাগনেসিয়াম নিয়ে যারা সায়েন্সে পড়েছেন তারা জানেন। Flares as a source of artificial light in 1865. They belong to the same society's founding. So এখানে সারপ্রাইজ হয়েছিল কিনা এটা বলেনি। সো এটা হয়ে যাচ্ছে আমাদের নট গিভেন। ভাই এটা ফলস হওয়ার পসিবিলিটি ছিল না ভাই? কোনো কিছু বলা না থাকলে দেখেন খেয়াল করেন ট্রু Not মানে given. দেখেন ভাই আমি বুঝাই দিই। ট্রু মানে হচ্ছে 100% খুঁজে পাবো। কত পার্সেন্ট? 99%? না, 100%। পুরোটা খুঁজে পাবো। যেমন আগেরটায় হ্যান্ডারসন বিজনেস ক্যারিয়ার নিয়েছিল। কারণটা কি? তার ফ্যামিলি চেয়েছিল। পুরোটা খুঁজে পেয়েছি। ফলস এন্ড নট গিভেন দুটার মধ্যে কিন্তু একটা সিমিলারিটি আছে। কি সিমিলারিটি? এ পোরশন অফ ইনফরমেশন ফ্রম দ্য কোয়েশ্চেন উইল গোনা ফাইন্ড দ্য প্যাসেজ। মানে প্যাসেজের একটা ইনফরমেশন আমরা প্যাসেজে খুঁজে পাবো। কোয়েশ্চেনের একটা ইনফরমেশন আমরা প্যাসেজে গিয়ে খুঁজে পাবো। ডিফারেন্স কি দেখেন? ডিফারেন্স হচ্ছে ফলসের ক্ষেত্রে এ পোরশন অফ ইনফরমেশন উইল বি গিভেন অপোজিট। কতটুকু? পুরোটা অপোজিট থাকবে? না, এ পোরশন অল্প একটু অপোজিট থাকবে। এ পোরশন অপোজিট থাকবে, অপোজিট। আর নট গিভেন কি? নট গিভেন হচ্ছে এ পোরশন উইল নট বি গিভেন। পুরোটা দেওয়া থাকবে না, অল্প একটু দেওয়া থাকবে না। সো আমরা যখন ট্রু ফলস নট গিভেন করব দেখেন ওইটা বলি, তখন আমরা মেলাবো আমরা খুঁজে পাচ্ছি কিনা। যদি আমরা পুরোটা খুঁজে পাই ট্রু দিয়ে দিব। পুরোটা খুঁজে পাচ্ছি না, তখন আমরা পুরোটা খুঁজে পাবো না, তার মানে এটা ফলস অথবা নট গিভেন এর মধ্যে কিছু একটা হবে। তখন আমরা বের করার চেষ্টা করব কোনো একটা অংশের অপোজিট কিছু খুঁজে পাচ্ছি কিনা। এই কোশ্চেনেরটি কোনোটার কি আমরা অপোজিট কিছু খুঁজে পাচ্ছি এখানে ভাই? কে জিজ্ঞেস করেছেন? ঠিক করে দেই ভাই। হুম বলেন কে জিজ্ঞেস জি ভাই, করেছেন? জি ভাই আমি জিজ্ঞেস করছি। তো দেখেন কামরুন জামান, এখানে খেয়াল করুন, এখানে কোন পোরশনের কোন অংশের কি আমরা অপোজিট খুঁজে পাচ্ছি? এই জায়গাটাই উল্টো কথা বলছে। জি উল্টো উল্টো ভাই। কথা কিন্তু খুঁজে পাচ্ছি না। সো উল্টো কথা যেহেতু খুঁজে পাচ্ছি না, নট গিভেন। সিম্পল। ঠিক আছে? ওকে। পরেরটা করি। There were many similarities. Similarities কি অল্প না বেশি? অনেক। Many similarities between অনেক। Henderson early landscape and those of Northman. So কথা বলা হচ্ছে কি নিয়ে খেয়াল করেন? ল্যান্ডস্কেপস নিয়ে কথা বলা হচ্ছে। এবং তারা বলছে তাদের যে ল্যান্ডস্কেপ আছে এটার মধ্যে অনেক বেশি সিমিলারিটিস ছিল। কি ছিল? ল্যান্ডস্কেপ মানে কি? ল্যান্ডস্কেপ তো ফটোগ্রাফি। আগে আমাদেরকে বলে আসছে এখানে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি। তার মানে তাদের ফটোগ্রাফি নিয়ে কথা বলছে। তাদের ফটোগ্রাফির মধ্যে সিমিলারিটি ছিল। পড়ি এখানে। এটা তো এখানেই শেষ। এরপরে পড়ি এখানে। দেখি তো বের করতে পারি কিনা এটা। এটা false. কোয়াইট ডিফারেন্ট না? Quite different, হ্যাঁ। কোয়াইট ডিফারেন্ট। আচ্ছা, এখানে এই লেখাগুলো কি একটু বড় করা যায় না? দেখতে পাচ্ছি না কোনগুলো? তো ঠিক মতো। কোশ্চেন নাকি প্যাসেজ কোনটা বলেন? কোশ্চেন এন্ড প্যাসেজ। যখন কোশ্চেন দেখাবেন কোশ্চেনটা একটু বড় করে, এন্ড যখন প্যাসেজ তখন প্যাসেজটা একটু বড় করে। এভাবে কি দেখানো তাহলে সম্ভব? তো ডাবল স্ক্রিন করা যাবে না। তাহলে একবার এক স্ক্রিনে মুভ করতে হবে। জুম ও করা যায় আচ্ছা। তো ভাই, স্ক্রিন জুম করা যায়। হ্যাঁ, স্ক্রিন জুম করে একটু দেখতে হচ্ছে, হ্যাঁ। কারণ সময়টা আমাদের কম, একটু বেশি পড়ানোর চেষ্টা করছি। কিছু একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি, তাই না? ওকে। একটু কষ্ট করে প্লিজ। হ্যাঁ ভাই? থ্যাংক ইউ। ওকে। অলরাইট, আচ্ছা। পরের কোশ্চেনটা পড়ার সময় যখন এটা পড়তেছেন কিছু মনে পড়তেছে? কিছু? এনিথিং? কিছু মনে পড়ছে? এনিথিং? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কারেক্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা এখানে দেখে এসেছিলাম। কারেক্ট। সো আমরা যখন এই কোশ্চেনটা সলভ করব, ইন দ্য মিন টাইম আমরা ফিল ইন দ্য গ্যাপস এর এই দুটো কোশ্চেন আমরা সলভ করে ফেলতে পারবো। বুঝতে পারছি ভাই? কিভাবে করতে হবে? নতুবা দেখেন আপনি শুধু ফিল ইন দ্য গ্যাপস বা ট্রু ফলস নট গিভেন যেটা দিয়েই করতে যান, একটা দিয়ে করতে যান, আপনার অনেক সময় স্পেন্ডিং হয়ে যাবে। কি মনে হয় ভাই? এভাবে যদি করি একটু হলেও আমরা বেটার ওয়েতে সলভ করতে পারবো? হোয়াট ডু ইউ থিংক? ইয়েস অর নো? বি অনেস্ট। Yes. অলরাইট। সো দেখেন এর বেশি কিছু করাবো না। আমার থাকবে যে আপনার বাসায় একটু এই জিনিসগুলো সলভ করে ফেলবেন। ঠিক এভাবে। যেভাবে করছেন একদম এভাবে। ঠিক আছে? দেখবেন যে এভাবে মিল খুঁজে পাবেন আপনি। তাই না? মিল খুঁজে পাবেন এবং মিল যখন খুঁজে পাবেন তখন এভাবে সলভ করবেন। অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্টলি হচ্ছে আপনাদের যে সেকশন 1 টা আছে আর আর্টিকেল 1 টা আছে এটাকে পুরোপুরি ইম্পোর্টেন্সটা দেওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা খুব বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে?
কারণ এটাতে যদি 13 এ আপনি 12 13 ক্লিয়ার করে ফেলতে পারেন, ইউ উইল নেভার গোনা মিস দ্য স্কোর ইউ নিড। For desire, maybe you need to do something else, but for the score you need, you'll never gonna miss that. যদি শুধু আমরা এটার উপর এভাবে যদি একটু কাজ করতে পারি। ওকে, অলরাইট। এটাই রিডিং নিয়ে তেমন কিছু আর বলার নেই। যদি আমরা একটু লিসেনিং নিয়ে একটু কথা বলি, লিসেনিং এর মোস্ট ডিফিকাল্ট পার্ট নিয়ে একটু কথা বলবো, এমসিকিউ। কি আছে ভাই? এমসিকিউ, তাই না? সবচেয়ে কঠিন এমসিকিউ। সহজ কার কাছে লাগে, কঠিন কাদের কাছে লাগে? কারোর কাছে লাগে যে এমসিকিউ ইজ জিয়ার, পারবো এটা, কোনো সমস্যা নেই। আছে কেউ ভাই বলেন তো? লিসেনিং এর এমসিকিউ ডিফিকাল্ট লাগে না কারোর কাছে? ওয়াও। পার্ট 3 এমসিকিউ কার কার কাছে ডিফিকাল্ট লাগে বলেন? আমার কাছে সব কঠিন লাগে। দেখেন, এমসিকিউটা অনেক বেশি ডিফিকাল্ট। সো এমসিকিউতে কেন প্রবলেম হয় প্রথমত সেই জিনিসটা একটু বলার চেষ্টা করি। আসেন, এমসিকিউতে যে কারণে প্রবলেম হয়, প্রথম এবং প্রধান কারণ, উই আর নট এ কুইক রিডার। এখন আপনার কাছে মনে হতে পারে we are talking about the listening module, why you are talking about the quick reader? See, the time they are giving you in the listening MCQ question, কত সময় দেয় MCQ টা শুরু করার আগে? How long they will gonna give you? বলে ফেলি 10 কি মিনিট? 10 সেকেন্ড না, আর একটু বেশি দিবে। বলেন, সবাই বলেন। আরে ধারণা তো করেন, ভুল বলেন না, সমস্যা কোথায়? Let's gauge it. 30 seconds. 30 seconds. ওকে, আর কেউ গেস করতে যাচ্ছে? আবার প্রশ্নটা করেন, বুঝি নাই। কোশ্চেন ছিল যে এমসিকিউটা শুরু করার আগে আপনি আসলে কত সময় পাবেন এই কোশ্চেনগুলো পড়ার জন্য? এটা ছিল কোশ্চেন। 1 মিনিট করে। 1 মিনিট, ওকে, একটু বেশি পেয়েছি, 60 সেকেন্ডস। ওকে, কোনটাই রাইট হয়নি। দেখুন, আপনি ইন অ্যারাউন্ড 90 সেকেন্ড পাবেন। হ্যাঁ, 90 সেকেন্ড টু 100 সেকেন্ড। কেন? Because when they will finish the part 2, they'll gonna tell you now you have some time to check your answers. আপনি কি আসলে ওই সময় অ্যানসার চেক করেন না, তো আপনি নেক্সট কোশ্চেন মুভ করেন, এখানে আপনি 35 সেকেন্ড পেয়ে যাবেন। আবার তারা যখন সেকশন 3 টা শুরু করে, তখন সেকশন 3 নিয়ে তারা একটু আপনাকে ডেসক্রাইব করার চেষ্টা করে। সো ডেসক্রাইব টু ইন অ্যারাউন্ড 15 সেকেন্ডস এর মতো তারা করে, 15 to 20 সেকেন্ডস এর মতো তারা ডেসক্রাইব করে। ডেসক্রাইব করার পর তারা তখন আপনাকে আবার একটা টাইম দেয় যে নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট দ্য কোশ্চেন ফ্রম 21 to 25 26। সো সেখানে আবার অ্যারাউন্ড 30 সেকেন্ডস 35 সেকেন্ডস এর মতো একটা সময় আমরা পেয়ে যাই। সো 90 to 100 সেকেন্ডস এর মতো আমরা আসলে সময় পাই। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই সময়টার মধ্যেই আপনাকে কোশ্চেনটা পড়ে বুঝতে হবে। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে পড়ে ফেলা, আর হচ্ছে পড়ে বোঝা। কারণ একটু যদি আমরা চিন্তা করি, when we do the multitasking, কারণ আমরা যখন অডিওটা শুনতে থাকি, তখন যদি আমরা কোশ্চেনও পড়তে থাকি, তখন কিন্তু আমরা অডিওতে কি বলছে সেটা বুঝতে পারবো না। কারণ তারা কি 3টা অপশন নিয়ে কথা বলে? না, জেনারেলি they talk about 2 options জেনারেলি, এবং তারা যখন যে অপশন বলে সেটাকে আইদার অ্যাড করে অথবা এলিমিনেট করে। হ্যাঁ, সো যেই কাজটা করতে হবে আমাদেরকে, প্রথমত দেখতে হবে যে আমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন পড়ে বুঝতে কত সময় লাগছে। হ্যাঁ, এটা আপনার 1 মিনিট হতে পারে, এটা আপনার আরো 40 সেকেন্ডস হতে পারে। যেই সময়টা লাগুক না কেন, এটাকে আমাদেরকে আন্ডার 20 সেকেন্ডস এ নামিয়ে আনতে হবে। আন্ডার 20 সেকেন্ডস, 20 সেকেন্ডের নিচে আমাদেরকে কোশ্চেনগুলো পড়ে বুঝতে হবে। কারণ জেনারেলি 5টা কোশ্চেন আমরা পাবো, আমাদের হাতে সময় 100 সেকেন্ডস। সো প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমরা 20 সেকেন্ডস এর মতো করে ভাই সময় পাবো। সো আপনাকে এই অ্যাবিলিটি অ্যাচিভ করতে হবে যাতে করে আপনি 20 সেকেন্ডস এর নিচে এই কোশ্চেনগুলো পড়ে বুঝতে পারেন, এবং এর জন্যই দরকার হবে আপনার কুইক রিডার capability. Quick reader is not the person who can read quick. Quick reader is the person who can read and understand quick. ঠিক আছে, আমাদের কোর্সগুলোতে সাধারণত আমরা এইটা নিয়ে খুব বেশি কাজ করি, কারণ আপনি যদি কোশ্চেন পড়ে প্রপারলি বুঝতে পারেন, তখন দেখবেন আপনার অ্যান্সারে ভুল হবে না। ওকে, দ্যাটস ওয়ান। এটা হচ্ছে প্রথম কাজ আপনার এমসিকিউর জন্য। সেকেন্ড, এমসিকিউতে আপনি ঠিক ধরতে পারবেন অ্যান্সারটা আপনাকে আসলে কে দিচ্ছে। Because in the MCQ part, there will be generally 2 person who will gonna talk. Sometimes you will gonna get 3 persons. অনেক সময় আমরা 3 জনও পেতে পারি, বেশিরভাগ সময় 2 জন পাবো, অনেক সময় 3 জনও পেতে পারি। ওকে, যখন সাধারণত আমাদেরকে একজন অ্যান্সার দিবে, সামটাইমস একজন অ্যান্সার দিবে, আরেকজন আমাদেরকে এটাকে কনফার্ম করবে। ওকে, এবং যখন আমরা এই কোশ্চেনগুলো যখন আমরা অ্যান্সার করব, তখন আমরা কয়েকটা জিনিস ফলো করব। একটা হচ্ছে ইয়েস টাইপস ওয়ার্ড, আর একটা হচ্ছে নো টাইপস ওয়ার্ড, আর একটা হচ্ছে বাট। ইয়েস টাইপস ওয়ার্ড কোনগুলো? ইয়েস, ইয়া, অলরাইট,
অবভিয়াসলি, নো টাইপস ওয়ার্ড, নো, নট রিয়েলি, এগুলো হচ্ছে নো টাইপস ওয়ার্ড, আর একটা হচ্ছে বাট। সাধারণত তারা প্রথম যে অপশনটা নিয়ে কথা বলে সেটাকে এলিমিনেট করে সাধারণত। সাম আদার টাইমস তারা যে অপশনটা নিয়ে কথা বলে, সেকেন্ড টাইম যারা যে অপশনটা নিয়ে কথা বলে ওটাকে কনফার্ম করে। এবং এই যে এলিমিনেট করা এবং কনফার্ম করা, এটাই আমরা ভুল করি। আমরা কিন্তু বুঝতে পারি যে তারা দুইটা অপশন নিয়ে কথা বলছে, হ্যাঁ, যখন যে অপশন নিয়ে কথা বলছে বুঝতে পারি, যখন অ্যান্সার ডিসাইড করতে আসি তখন গিয়ে ভুল করি। এবং সেই জিনিসটাই ওরা করে এই যে ইয়েস টাইপস ওয়ার্ড, নো টাইপস ওয়ার্ড এবং বাট দিয়ে। আমরা যদি এই জিনিসটা একটু ধরতে পারি, এটা একটা স্কিল শেখাচ্ছি ভাই, আরো অনেক অনেক স্কিলস আছে, ঠিক আছে? সো এই ইয়েস টাইপস ওয়ার্ড, নো টাইপস ওয়ার্ডস এবং বাট যদি আমরা ধরতে পারি, দেখবেন যে আমাদের এমসিকিউতে আমরা অনেক বেশি ভালো করব। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এটার স্ক্রিপ্ট আমি বের করে রেখেছি, করাতে পারছি না, খুব একটা সময় নেই, বাট স্ক্রিপ্ট একটু দেখাই আপনাদেরকে। দেখুন, লুক এট হিয়ার, এটাই হচ্ছে এই যে ডায়ানা, এটারই দেখেন প্রত্যেকটা অ্যান্সার আপনারা ক্যামেরা শেষ দিয়ে গেলে দেখবেন যে স্ক্রিপ্ট দেওয়া আছে। প্রত্যেকটা অ্যান্সার তারা যখন শুরু করেছে, বেশিরভাগ ক্ষেত্রে বাট বাট দিয়ে শুরু করেছে, খেয়াল করেছেন? এই অ্যান্সারটা শুরু করেছে বাট দিয়ে শুরু করেছে, শেষ করেছে নো টাইপস ওয়ার্ড দিয়ে, রাইট? প্রত্যেকটা যখনই আপনি যেখানে যাবেন, যেমন এটা শেষ করেছে এরপরে নো, এটা শেষ করেছে এরপরে মোস্টলি ইয়েস, ইয়েস টাইপস ওয়ার্ড। পরেরটা শুরু করার আগে বাট দিয়ে and শেষ করেছে ইয়েস দিয়ে, বাট দিয়ে শুরু করেছে, রাইট? এটাও বাট দিয়ে শুরু করেছে, শেষ করে ইয়েস। এটা শুধু এটা ক্ষেত্রে, আপনারা বাকিগুলো দেখবেন, আমি এটা ক্যামেরা 17 থেকে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো দেখবেন, ক্যামেরা 17 এর পরেরটা, এর পরেরটা যদি চলে যান আপনি সেম জিনিস দেখতে পাবেন, ঠিক আছে? সেম জিনিস দেখতে পাবেন যে এই জিনিসটাই আসলে হচ্ছে। যখনই আমরা যেটা করছি, তারা ইয়েস টাইপস ওয়ার্ড, নো টাইপস ওয়ার্ড এগুলো দিয়ে তারা এই যখন এই যে স্ক্রিপ্ট গুলো আছে, স্ক্রিপ্ট গুলো হচ্ছে কিন্তু ভাই অ্যানালাইসিস করার জন্য, স্ক্রিপ্ট গুলো মুখস্থ করার জন্য না। দেখেন এই যে এটার ক্ষেত্রে যদি দেখাই, এই যে বাট, তাই না? বাট দিয়ে শুরু করেছে, ওয়াইসি এক্স্যাক্টলি ইয়েস, শেষ করে ইয়েস, ঠিক আছে? এই যে পরেরটা বাট, ইউজ করি, এই যে দেখুন কি দিয়ে শুরু করেছে অ্যান্সারটা, বাট, দেখতে পাচ্ছেন? বাট শুরু করেছে বাট, এটা একটার জন্য না, এটা সব জায়গায় হচ্ছে, শেষ করেছে ইয়েস টাইপস ওয়ার্ড, ওকে। সো এই যে এটা অ্যান্সারটা শুরু করার আগে ইয়া, ইয়েস টাইপস ওয়ার্ড। সো দ্যাটস হোয়াট রিয়েলি হ্যাপেন। আমরা যখনই কোনো এমসিকিউ করব তখন আমরা এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। কোনগুলো? এই যে ইয়েস টাইপস ওয়ার্ড, নো টাইপস ওয়ার্ড আর বাট। শুধুমাত্র এই জিনিসটা যদি আপনি একটু ধরতে পারেন, দেখবেন যে আপনার এমসিকিউর অনেক অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। আরো অনেক অনেক স্কিল আছে, একটা স্কিল দিয়েই তো সবকিছু সলভ করা সম্ভব না, অনেকগুলো স্কিলের মিক্সিং এ হচ্ছে গিয়ে আপনি একটা ভালো স্কোর করতে পারবেন। সবচেয়ে কঠিনটা দেখালাম, আরো ইজি জিনিসগুলো তো আরো আরো পড়াবো যদি আপনারা জয়েন করেন এরপর। সো এটা হচ্ছে লিসেনিং এর জন্য। এবার চলে আসি আমরা কিসের জন্য? স্পিকিং এর জন্য একটা কথা বলি, চলেন। স্পিকিং, স্পিকিং এর সবচেয়ে ডিফিকাল্ট কি? দেখুন, স্পিকিং এর জন্য আপনারা অনেকেই কোয়েশ্চেন করেন যে হাউ লং আই শুড প্র্যাকটিস, 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার্স, লাইক দ্যাট। আমি আপনাদের একটা উদাহরণ দেই। সাম পারসন ক্যান টক ফর 10 মিনিটস। একটা মানুষ 10 মিনিট ধরে কথা বলতে পারে। হ্যাঁ, আমরা যদি পার্ট 1 এর কথা একটু চিন্তা করি, পার্ট 1 আমাদেরকে ভেরি ডিরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয়, আমরা ইন অ্যারাউন্ড 20 সেকেন্ডস এর মতো অ্যান্সার করি, আর 25 মোস্ট। পার্ট 2 তে গিয়ে টিচার আমাদেরকে ইন অ্যারাউন্ড 100 সেকেন্ডস এ থামিয়ে দেয়, তাই না? ইন অ্যারাউন্ড 100 সেকেন্ডস আমাদেরকে থামিয়ে দেয়, মোস্টলি 2 মিনিটস, এর বেশি বলতে দেয় না। পার্ট 3 তে গিয়ে আমরা ইন অ্যারাউন্ড 40 সেকেন্ডস এর মতো কথা বলি, অবভিয়াসলি বেসড অন দা নলেজ অর আইডিয়া ইউ হ্যাভ অ্যাবাউট দা টপিক, ওটার উপর ডিপেন্ড করে আপনাকে করা হয়। সো ইন অ্যারাউন্ড 40 সেকেন্ডস কথা বলি। এখন দেখুন, এই তিনটা পার্টের কোনো পার্টেই কিন্তু আপনাকে 2 মিনিটের বেশি কখনোই কথা বলতে হয় না। So yeah, let's come back to the situation. One person can talk for 10 minutes, কিন্তু সে 2 মিনিটও ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না। Another person, number 2, sorry, person can't really talk for 10 minutes, কিন্তু সে 2 মিনিট ফ্লুয়েন্টলি সে বলতে পারে। Which person have the better capability to get score in IELTS speaking? Which one? Second one. Fluently. Second one. Number 2. So whenever you're going to try practicing speaking, you try for 2 minutes. আমি যে কোনো বিষয়ে যে কোনো টপিকে আমরা 2 মিনিট যাতে কথা বলে ফেলতে পারি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে ডিফিকাল্ট পোর্শনই হচ্ছে এটা, কি কার্ডে গিয়ে আমরা 2 মিনিট কথা বলতে পারি না। দেখুন, স্পিকিং ব্যান্ড ডেসক্রিপ্টরের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথম তারা কোন জিনিসগুলো চেক করে? ফার্স্ট ওয়ান, আনএবল টু কিপ গোয়িং, আনএবল টু কিপ গোয়িং, ইউজুয়ালি আনএবল টু কিপ গোয়িং, ইউজুয়ালি। আর এখানে বলছে অ্যাবল টু কিপ গোয়িং। একটা হচ্ছে অ্যাবল টু কিপ গোয়িং, আর একটু ইউজুয়ালি অ্যাবল টু কিপ গোয়িং। একটা হচ্ছে আপনি মাঝে মধ্যে মোটামুটি ভাবে আপনি কথা বলে যেতে পারেন, আর একটা এখানে ইউজুয়ালি ওয়ার্ডটা নেই, এলিমিনেট করে দিয়েছে, মানে আপনি কথা বলে যেতে পারেন।
সো আপনাকে 6 পাওয়ার জন্য প্রথম কাজই হচ্ছে আপনি কথা বলে যাবেন। 7 এ যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাবো able to keep going without noticeable effort. What is noticeable effort? Noticeable effort means you are not making any kind of effort that will be noticed by your instructor. Not like able to keep going and not like that. Okay. So you cannot make any kind of effort that will be noticed by your instructor. Means if you want to get anything more than 6, you cannot have that compromise with the fluency. Fluency সাথে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এবং ফ্লুয়েন্সির সাথে কম্প্রোমাইজ হয় আমাদের আইডিয়া জেনারেশনের। আমরা আইডিয়া জেনারেট করতে পারি না। আমরা যদি কিউ কার্ডের 95% রিসার্চ করি, 95% কোয়েশ্চেন্স কাম ফ্রম দ্য 3P। 3P মানে 1P is প্রোডাক্ট, দেন পারসন, দেন প্লেস। এই তিনটে জিনিস নিয়ে আমাদেরকে সাধারণত জিজ্ঞেস করা হয়, প্রোডাক্ট, পারসন, প্লেস। আপনি যখনই এখন থেকে যখনই কোনো কিউ কার্ড করবেন, ইউ ফরগেট অ্যাবাউট দ্য কোয়েশ্চেন্স। ইউ ফরগেট অ্যাবাউট দ্য কোয়েশ্চেন্স। আপনি কোয়েশ্চেন ভুলে যাবেন। কেন? বিকজ ওরা বলছে ইউ শুড সে, নট ইউ মাস্ট সে। এবং আলটিমেটলি দেখেন কয়েকটা কোয়েশ্চেন্স এখানে আসে, এগুলো অটোমেটিকলি কভার হবে। আপনি যখন একটা প্লেস নিয়ে কথা বলবেন, আপনি অবভিয়াসলি প্লেসটার নাম কি এটা বলবেন, এই প্লেসটা কোথায় আছে সেটাও বলবেন, রাইট? আপনি কার সাথে গিয়েছেন এগুলো বলবেন। আপনি যখন একটা পার্সন নিয়ে কথা বলবেন, ওই পার্সনটার নাম কি, হ্যাঁ, তার সাথে পরিচয়, এগুলো এমনিতেই বলবেন। সো এগুলো অটোমেটিকলি কভার হয়ে যায় অনেকগুলো কোয়েশ্চেন্স। So you don't really concentrate on the questions. Moreover, if you concentrate on the question, what is going to happen? Question গুলো এত ছোট, আপনি এক সেন্টেন্স করে অ্যানসার করার পরে 30-40 সেকেন্ডস এর পরে you don't have anything to say. Then you get blank and it influence your fluency. তাহলে কি করব? কোশ্চেন গুলো ভুলে যাব। আপনি এখন থেকে বাসায় গিয়ে যেটা আমরা করাই, আমি আপনাদের সার্ভারে একটু দেখাই। আমাদের স্টুডেন্ট করেছে, আমি এখান থেকে একটু ডাউনলোড করে আপনাকে দেখাই। Give me some seconds, ভাই। আমাদের স্টুডেন্টরাই করেছে, সো এখান থেকে দেখাতে পারছি। প্রিভিয়াস স্টুডেন্ট দাও। ওকে, সো দেখুন আপনি এই কোশ্চেনগুলো ভুলে যাবেন। ভুলে গিয়ে আপনি 3P নিয়ে, ইউ উইল ওয়ার্ক উইথ দ্য 3P। যে তিনটে জিনিস নিয়ে যখন আমার আসবে, তাহলে আমি যত কিছু বলতে পারি আমি সবকিছু নোটস নিয়ে ফেলবো। যেমন আপনি একটা প্রোডাক্ট নিয়ে, আপনাদেরকে নোটস আসলে আমি চেয়েছিলাম নেওয়ার জন্য, বাট আমাদের সময় নেই, সো খুব একটা দিতে পারছি না। সাপোজ আপনি যদি একটা পার্সন আছে, প্রোডাক্ট আছে, হ্যাঁ, সাপোজ আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলেন, কি বলেন? আপনার তেমন কিছু আমরা বলতে পারি না। দিস ইজ দ্য প্রোডাক্ট, আমি এতদিন পরে কিনেছি, এরকম বলে শেষ। কিন্তু না, আপনি আসলে অনেক কিছু বলতে পারেন। আপনি যে কোনো একটা প্রোডাক্ট, আপনি কোম্পানি নেম বলতে পারেন। কোম্পানি নেমের মধ্যে আবার ভ্যারিয়েশনস থাকে। সাপোজ আপনি একটা ফোন কিনেছেন, সেম ফোনের ডিফারেন্ট ভ্যারিয়েশনস থাকে, এটা নিয়ে কথা বলতে পারেন, রাইট? এন্ড দেন কালার নিয়ে কথা বলতে পারি। এখন কালার নিয়ে কি শুধু বলে দিব যে ব্লু কালার, এটা রেড কালার? না, কালার নিয়ে যদি এটা আপনি যে কালারটা পারচেজ করেছেন, এটা কি আপনার ফেভারিট কালার, আমরা সেটা নিয়েও বলতে পারি যে দিস ইজ মাই ফেভারিট কালার। অর আপনি যে কালারটা কিনেছেন আপনার আর কোনো অপশন ছিল না, সো এটা নিয়ে কথা বলেন। প্রাইস নিয়ে আমরা কথা বলি। প্রাইস নিয়ে কি কথা বলি? দামটা জাস্ট বলে দিব? না, প্রাইস নিয়ে অনেক কিছু বলা যায়। প্রাইস নিয়ে ডিসকাউন্ট নিয়ে কথা বলা যায়, বার্গেন করেছেন কিনা সেটা করা যায়, আমরা সবসময় বার্গেন করি। ইএমআই নিয়ে কথা বলা যায় যদি ইএমআই থাকে। ফিচার্স নিয়ে কথা বলা যায়, যে কোনো হাইট লিখছে দেখেন, সো ফিচার্স নিয়ে কথা বলা যায়, হাইট, ওয়েট, ওয়াইড, এগুলো নিয়ে কথা বলা যায়। যদি টেকনোলজিক্যাল কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলেন, সেটা অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, এবং সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন না, সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা ইউজ নিয়ে কথা বলা যায়। যেই সফটওয়্যার, কোন অ্যাপ্লিকেশন আমরা কি কারণে ব্যবহার করছি, কম্পারিজন করা যায়, যে আপনি আরেকটা প্রোডাক্টের সাথে কম্পেয়ার করছেন যে এটা কেন আপনারটা বেটার, কেন আপনি এটা চুজ করেছেন। তারপরে আপনি প্রোডাক্টটা কোথা থেকে কিনেছেন। জেনারেলি আমরা যে কোনো প্রোডাক্ট সেলার থেকে কিনে থাকি, সো হোয়াই দ্যাট স্পেসিফিক সেলার ইউ চুজ, মেবি তার বিহেভিয়ার, এটা হতে পারে। রিভিউ নিয়ে কথা বলা যায়। দেখেন, রিভিউ দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে আমরা কোনো প্রোডাক্ট কেনার আগে আমরা রিভিউ নিয়ে কথা বলতে পারি, এটা হবে আদার পিপল রিভিউ। আর কেনার পরে আমরা কথা বলতে পারি, এটা হবে আমাদের রিভিউ, ওন রিভিউ। এই জিনিসটা নিয়ে কথা বলা যায়, রাইট? ওয়ারেন্টি পলিসি থাকে, রিপ্লেসমেন্ট থাকে, যে 7 days রিপ্লেসমেন্ট, এই ধরনের থাকে। ওয়ারেন্টি পলিসি নিয়ে কথা বলা যায়, সেলার বিহেভিয়ার, রিপিটেশন নিয়ে কথা বলা যায়। এখন আপনাকে যদি দেখুন, কোথায় আমাদের এটা, এই মুহূর্তে যদি আপনাকে এখন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে বলা হয়, আপনার মনে হয় না আপনি একটু এগুলো যদি একটু বাসায় একটু রিসার্চ করেন, আপনি একটু বেটার বলতে পারবেন? যেখানে একটা ক্লথ নিয়ে যদি কথা বলেন, জামা কাপড় নিয়ে কথা বলেন, তখন এখানে বাকি যত ইস্যুস আছে সবকিছু নিয়ে কথা বলতে পারছেন, তাই না? কোথায় আমাদের সবকিছু নিয়ে কথা বলতে পারছেন, এভরিথিং। সো এগুলো একটু রিসার্চ করবেন, 3P-টাকে একটু রিসার্চ করুন, আমরা শেখাবো। অলরাইট, ফাইনালি একটু কোর্স নিয়ে একটু কথা বলি। সো আমাদের যে কোর্সটা, দ্য প্ল্যাটিনাম কোর্স, এটা হচ্ছে আমাদের 25 ক্লাসেস থাকবে, 4 আওয়ার্স করে পার ক্লাস থাকবে, 100 আওয়ার্স। আমরা সাধারণত যে কোনো কোর্স দেখি বাংলাদেশে, মেবি 1 মান্থ
অর 2 মান্থ এগুলাতে ৩-৪টা করে উইকলি ক্লাস থাকে এবং এগুলা সাধারণত ২৫, ৩০ সর্বোচ্চ ৪০টার বেশি ক্লাস থাকে না। এবং এগুলো সবগুলো ১ থেকে ১.৫ ঘন্টার ক্লাস ম্যাক্সিমাম ১.৫ ঘন্টার ক্লাস। সো এগুলো যদি আমরা হিসাব করি এগুলো ইন অ্যারাউন্ড কত 60 আওয়ার্স 70 আওয়ার্স এর বেশি আপনি কোর্স পাচ্ছেন না। সেখানে আমরা 100 আওয়ার্স প্রোভাইড করছি। এটার রিজন আছে। রিজনটা হচ্ছে লার্নিং, দেন প্র্যাকটিস অ্যান্ড দেন দেখুন আপনাকে কোনো কিছু শিখিয়ে দেওয়া হচ্ছে। যেমন আজকে আপনাকে আমি অনেক কিছু শেখালাম। হয়ে গেল? না। আপনাকে এটা দেখতে হবে, প্র্যাকটিস করাতে হবে। প্র্যাকটিস করানোর পরে টেস্ট নিতে হবে। টেস্ট নিলে গিয়ে আমি বুঝতে পারবো যে আপনি আসলে কোথায় কি প্রবলেম ফেস করছেন। এরপর আবার কিন্তু ইভ্যালুয়েশন দেখতে হবে, ইভ্যালুয়েশন করাতে হবে। তখন গিয়ে আসলে বোঝা যাবে হোয়াট ইজ হ্যাপেনিং। ঠিক আছে? এই জিনিসগুলো যে আমরা যদি না করি তাহলে কিন্তু আমাদের জন্য প্রবলেম। সো আমরা এই জিনিসগুলো আমরা এনশিওর করব ইন দিস কোর্স। পড়ানো, শেখানো এবং টেস্ট করা আপনাকে, ইভ্যালুয়েশন করা, এভরিথিং উইল বি দেয়ার। ঠিক আছে? আমরা আরেকটু কথা বলবো। আপনাদের Google Meet এর একটা প্রবলেম আছে। এই কারণে আমরা আমাদের সার্ভারে ক্লাস করাবো। ঠিক আছে? সো আপনাদেরকে আরেকটা লিংক দেওয়া হয়েছে। এটা কি ব্যাকআপ লিংক না? ব্যাকআপ লিংক দেওয়া হয়েছে। সো আমরা এখান থেকে একটু অফ নিব, নিয়ে ব্যাকআপ লিংকে জয়েন করে ফেলবো। ঠিক আছে? সো আই উইল বি দেয়ার। সেখানে আমরা আরেকটু কথা বলবো। আপনাদের কোয়েশ্চেনস নিব, আর একটু কথা বলবো, আরেকটু কিছু শেখানোর চেষ্টা করব। ঠিক আছে? ওখানে জয়েন করে ফেলেন। এখান থেকে লিভ নিয়ে ফেলেন। ব্যাকআপ লিংক যেটা দেওয়া আছে আর অল্টারনেটিভ লিংক ওখানে জয়েন করে ফেলেন। হ্যাঁ? প্লিজ। ওকে। অলরাইট। ফাইনালি একটু কোর্স নিয়ে একটু কথা বলি, এরপরে আমরা আপনাদের কোশ্চেন নিব। যত ধরনের যত কনফিউশন আছে, কোশ্চেন আছে সবকিছু এভরিথিং। ওকে। প্রথমত যে কোর্সটা আমাদের শুরু হচ্ছে আগামীকালকে। আমাদের ফার্স্ট মেতে শুরু হওয়ার কথা ছিল, বাট ফার্স্ট মেতে আপনাদের মেয়েরে ছিল। সো আমরা এটা থার্ড মেতে কনভার্ট করেছি। আগামীকালকে শুরু হচ্ছে দি প্লাটিনাম কোর্স। সো এই কোর্সটাতে আমরা যেটা করব আপনাদেরকে প্রথমত কেন 4 আওয়ার্স করা হয়েছে, রাইট? বিকজ ইটস এ ভেরি লং টাইম। এটার রিজন আছে। কারণ উই বিলিভ আসলে আইএলটিএস কম পড়ে ভালো করাটা যায় না। আপনি কম পড়ে ভালো করবেন, ইটস নট পসিবল। আপনাকে যেটা করতে হবে, দেখেন একটা হচ্ছে পড়ানো, হ্যাঁ? একটা হচ্ছে পড়ানো। আর আরেকটা হচ্ছে আপনাকে প্রিপেয়ার করে দেওয়া। ডিফারেন্স আছে না? একটা হচ্ছে পড়ানো আর আরেকটা হচ্ছে আপনাকে প্রিপেয়ার করে দেওয়া। এদের মধ্যে একটা ডিফারেন্স আছে। ঠিক আছে? তো এটা আমরা বিলিভ করি, এই কারণেই আসলে জিনিসটা এভাবে করা। একটা হচ্ছে পড়াবো, আরেকটা হচ্ছে আপনাকে পড়ানোর পরে প্রথমে লার্নিং করানো, এরপরে সেই জিনিসটাই আপনাকে প্র্যাকটিস করানো। সেই জিনিসটার উপরে একটু ছোট টেস্ট নেওয়া, যাতে করে বোঝা যায় আপনার লার্নিংটা এবং প্র্যাকটিসটা প্রপার হয়েছে কিনা। টেস্টিং করে এটা বোঝা যাবে। এবং এখানেই শেষ করে দিলে হচ্ছে না, এই জায়গাটায় ইভ্যালুয়েশনের দরকার হচ্ছে। কেন? বিকজ এভরি পিপল, এভরি পারসন আর ডিফারেন্ট অ্যান্ড এভরিওয়ান ফেসিং ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট প্রবলেমস অ্যান্ড ডিফিকাল্টিস। এগুলো সলভ করার একটা ব্যাপার আছে। এই কারণেই ইভ্যালুয়েশনের পর। এবং আমরা আমাদের যে কোর্সটা আছে, যদিও আমাদের লিসেনিং পরীক্ষাটা সবার প্রথমে হবে, আমরা কিন্তু শুরু করবো আমাদের কোর্সটা রাইটিং মডিউল দিয়ে। রাইটিং মডিউল। এটা কারণ কি? রাইটিং এর পরে স্পিকিং পড়াবো। এটা কারণ হচ্ছে, দেখুন, ফর রিডিং অ্যান্ড লিসেনিং ইউ ক্যান রিয়েলি জাজ ইউরসেলফ অ্যাট হোম। বাসায় আমরা নিজেদেরকে জাজ করতে পারি যে আমাদের কতটুকু হচ্ছে, কতটুকু হচ্ছে না। বাট ফর রাইটিং অ্যান্ড স্পিকিং ইউ নিড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আমরা যেটা দেখালাম, যে ব্যান্ড ডিসক্রিপ্টরস, এই সবগুলো পয়েন্ট চেক করার ব্যাপার আছে যে আপনি কতটুকু কভার করছেন, কতটুকু কভার করছেন না। হ্যাঁ? কারণ এগুলো যদি না কভার করা, হ্যাঁ একটা ব্যান্ড দিয়ে দিল 6, এরকম না। যে আপনি কোনগুলো কভার করছেন, কোন জায়গায় আমার ইমপ্রুভমেন্ট প্ল্যান দরকার আছে, এগুলো আপনাকে দেখানোর প্রয়োজন আছে। এবং এগুলো তো একদিনও হয়ে যাবে না। যেমন আজকে আপনাকে প্রবলেমগুলো বলে দিব, কালকে আপনি সলভ করে ফেলবেন। ইটস নট গোনা হ্যাপেন লাইক দ্যাট। ওভারনাইটে হবে না। সো প্রথমে যদি আপনাকে রাইটিংটা পড়িয়ে ফেলা যায়, স্পিকিংটা পড়িয়ে ফেলা যায়, তাহলে কি হবে? ক্লাসের শেষের দিকগুলো পর্যন্ত আপনি 15-20টা পর্যন্ত রাইটিং আপনি সাবমিট করতে পারবেন। 15-20টা পর্যন্ত আপনি রাইটিং ইভ্যালুয়েশন করতে পারবেন। আজকে কিছু একটা ভুল করলেন, টিচার দেখিয়ে দিল এই ভুল হচ্ছে, এই জিনিসগুলো সলভ দরকার। কালকে যখন লিখলেন তখন কি সব ঠিক হয়ে যাবে? না, কিছু ঠিক হবে, কিছু ভুল হবে, বা কিছু নতুন ভুল দেখা যাবে, তাই না? কারণ এক একটা রাইটিং এক একটা সিচুয়েশন আপনাকে ফেস করায়। এই প্রত্যেকটা সিচুয়েশন আপনাকে ঠিক করে দেওয়ার ব্যাপার আছে। আবারও বললাম, একটা হচ্ছে পড়ানো, আর একটা হচ্ছে আপনাকে প্রিপেয়ার করে দেওয়া। সো এই জিনিসগুলো আমরা মেনটেন করব ইন দিস কোর্স। সেটাই আসলে, এর থেকে আর বেশি কিছু বলার নেই। এডুকেশনের কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং, আপনারা এতদিন ধরে অ্যাড দেখছেন, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন। জানেন এই ক্লাসটা কিন্তু আমরা কিন্তু ইউটিউব, ফেসবুক লাইভে করতে পারতাম, বাট আমরা সেটা চাই না। কেন? বিকজ যারা আপনারা আমাদের সাথে যারা পার্সোনালি কন্ট্যাক্ট করেছেন, আমরা শুধু তাদেরকেই সুযোগটা দিতে চাই। এবং আমাদের কোর্সেও দেখবেন, আপনি এই কোর্সে আপনি ইন অ্যারাউন্ড 20 স্টুডেন্টের বেশি পাবেন না। দ্যাটস হোয়াট উইল গোনা ডু। এর বেশি স্টুডেন্ট আমরা নিব না। কারণ নতুবা আমাদের যে উদ্দেশ্য এই কোর্সটাতে, যে আমাদের এইম অফ দিস কোর্স, তাহলে কিন্তু আমরা এটাতে আমরা সলভ করতে পারবো না।
ওই তাহলে কি হবে, পড়ায় দিব, কিন্তু ওই যে আপনার স্পিকিং এ ঠিক আপনি ভুল কি করছেন, রিডিং এ আপনি যেটা সলভ করতে পারছেন না সেটা আসলে কোথায় কি সমস্যা হচ্ছে, রাইটিং আপনি কোন কোন পয়েন্টগুলো মিস করে যাচ্ছেন, এই জিনিসগুলো দেখে দেওয়া যাবে, এই জিনিসগুলো সলভ করে দেওয়া যাবে না এভরি ক্লাসে। দ্যাটস দ্য রিজন। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। আপনার যদি কোনো কোশ্চেন থাকে থ্রো করতে পারেন। হ্যান্ড রেজ করেছেন মাসুদ সরকার, কি কোশ্চেন করবেন বলেন। এখন কারো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। নো কোশ্চেনস? Oh, so nice of you guys. ওকে, অলরাইট, যদি কোনো কোশ্চেন না থাকে আপনারা একটা কাজ করবেন, আপনারা যে এই ক্লাসটা জয়েন করেছেন, রাইট, এই ক্লাসটা জয়েন করার একটা স্ক্রিনশট নেবেন, রাইট, একটা স্ক্রিনশট নিয়ে লিজনার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন অ্যান্ড দেন ইউ ক্যান টক উইথ দ্যাম। ঠিক আছে, কথা বলেন, রেজিস্টার করে ফেলেন। কালকে শুরু হচ্ছে, আগামীকাল 7 PM আমাদের কোর্সটা শুরু হচ্ছে and we're gonna see you there. One thing you can be sure about it, after 1 month, right? So এই ক্লাসটা উইকলি 6 days হবে, সানডে আমাদের বন্ধ থাকে। So weekly 6 days class হবে after 1 month completing this course. You're gonna tell yourself, you're gonna say to yourself যে লাস্ট 1 মাস আমার পক্ষ থেকে যতটুকু করার দরকার ছিল আমি করেছি, আমি যে ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিয়েছি সেই ইনস্টিটিউশন থেকে যতটুকু করার দরকার ছিল, যা করার দরকার ছিল সবকিছু করা হয়েছে, রাইট, সবকিছু করা হয়েছে। এই জিনিসটা আপনি নিজেকে বলতে পারবেন, এটা আমাদের প্রমিস ফ্রম লিজন ফ্রম মি ফর এভরিওয়ান। অলরাইট, কারো যদি কোশ্চেন নেই, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম গোনা সি ইউ টুমরো ইন দ্য মেইন ক্লাস। বলেন। ছিল লাস্ট, বলেন। আপনাদের কোর্সটা কি এভরি, এখন তো হচ্ছে যেটা 3rd মেতে শুরু হচ্ছে, এরকম কি জুন বা জুলাইতে আপনাদের আরো কোনো প্রোগ্রাম আছে? দেখেন, এটা তো এখনো শিওরলি বলা যাচ্ছে না, এটা ম্যানেজমেন্ট ডিসিশনস, এটা অনেক কিছু ডিসিশন। কারণ আমরা আগে প্রথমে তো দেখতে হবে যে আমরা প্রথমে যারা আমাদের এই কোর্সটাতে অ্যাডমিশন নিচ্ছে অলরেডি 13, ওকে, সো অলরেডি 13। সো প্রথমে যে 20 জন এখানে অ্যাডমিশন নিবেন তাদেরকে প্রথমে আমাদেরকে ভাই তাদের থেকে, এটা হচ্ছে প্রথমে আমাদের সেই কাজ, দ্যাটস আওয়ার গোল, এইম, সবকিছু আগে তাদেরকে ঘিরে। ঠিক আছে, আমাদের প্রত্যেক জিনিস তাদেরকে প্রোভাইড করা, আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের হার্ড ওয়ার্ক, আমাদের সবকিছু তাদেরকে প্রোভাইড করে তাদেরকে একটা স্কোর বের করে দেওয়া, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আর একটা কোশ্চেন, যেটা হচ্ছে আপনাদের এই যে ক্লাসটা কি 4 ঘন্টা এট স্ট্রেচ হবে নাকি, মানে একটা না একটু ব্রেক দিব ভাই, 4 ঘন্টা তো একটু ব্রেক দিব। আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে ছোট ছোট 2টা ব্রেক দেওয়ার, একটা বিগ ব্রেক দেওয়ার থেকে হয়তো আমরা ছোট ছোট 2টা ব্রেক দিব, যাতে করে আপনি একটু ইউ ক্যান রিফ্রেশ ইউরসেলফ আ বিট। সো ফর দ্যাট ইট উইল গোনা হ্যাপেন, একটু ছোট ছোট ব্রেক থাকবে। এই কারণে একদম 11টায় ক্লাস না শেষ হয়ে হয়তো আপনার 11:20 বা 30 গিয়ে শেষ হবে আর কি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটু অফ টপিকে কোশ্চেন ছিল। অফ টপিক, হ্যাঁ করেন, নো প্রবলেম। কি আর হচ্ছে আপনার আইএলটিএস নিয়ে, আমার হচ্ছে আইএলটিএস যে প্রিপারেশনটা আমি নিচ্ছি, মানে জাস্ট বিগিনারই বলা যায়। সেক্ষেত্রে হচ্ছে আমি প্রিপারেশনটা একটু ধীরে সুস্থে নিতে চেষ্টা করছি, কারণ আমার স্কোরটা ভালো স্কোর লাগবে। এখন আমি একটু কনফিউজ যে হচ্ছে 1 মাসের মধ্যে আমি যেভাবে বলবেন সেটা যদি প্র্যাকটিস করি ডিজায়ার্ড স্কোরটা পাবো কিনা। তো সেই সন্দেহ থেকে আমি ভাবছি যে পিটি করব, পিটি করে ওইটা দিয়ে অ্যাপ্লাই করব আর আইএলটিএস মার্কটা পরে উঠাবো। সেক্ষেত্রে আমার জন্য কি আইএলটিএস আগে প্রেফারেবল হবে নাকি পিটিটা আগে করলে ভালো হয়? আচ্ছা, এখানে অ্যান্সার হচ্ছে পিটি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে আপনি পিটি দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, নো প্রবলেম। বাট দ্য থিং ইজ, পিটি দিয়ে আপনি অ্যাপ্লাই করলে সমস্যা নেই, পিটি যদি আপনি অ্যাপ্লাই করেন কোনো প্রবলেম নেই। বাট আইএলটিএস ইজ এভরিথিং না, আলটিমেটলি দেখা যাচ্ছে যে পিটি থেকে আইএলটিএসটাকে সবচেয়ে বেশি প্রেফার করা হয়েছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর আমাদের এই জায়গাটায় এই কোর্সটা যেটা হচ্ছে, আপনি আমাদের সার্ভার, আমরা তো আমাদের ক্লাস কোনো জুমে বা আমাদের গুগল মিটে নেওয়া হয় না, আমাদের কোর্সটা হয় আমাদের সার্ভারে। এবং যেটা হয় এই যে আমাদের সার্ভারে কিন্তু স্টুডেন্টরা কোর্সের শেষে গিয়েও কিন্তু আপনার তারা দে টক উইথ ইচ আদার, মানে আমাদের সার্ভারটা যারা আপনারা 20% যারা এখানে এই কোর্সে জয়েন করবেন তারা কিন্তু কোর্সের শেষেও আপনারা প্র্যাকটিস কন্টিনিউ করতে পারবেন, আপনারা একজনের সাথে কথা বলতে পারবেন, আপনারা আগের যে ক্লাসেস গুলো আছে এগুলো রেকর্ড দেখতে পারবেন। সো ইট উইল বি ওপেন আনটিল ইওর এক্সাম, মানে পরীক্ষা পর্যন্ত আমাদের এই সার্ভারটা পুরোটাই ওপেন থাকবে। ইভেন আমাদের যে বিফোর আগের যে কোর্সগুলো আছে, আগের যে স্টুডেন্ট গুলো আছে ওদের সার্ভারও এখন পর্যন্ত ওপেন, তারা এখনো কথাবার্তা বলছে, দু একটা দেখাতেও পারি আপনাদেরকে। অলরাইট,
সো এই যে দেখেন আমাদের অন্যান্য আগের যে স্টুডেন্টের সার্ভার গুলো আছে এখনো কিন্তু এগুলো ওপেন, এখনো স্টুডেন্টরা এখানে কথাবার্তা বলছে, এখানে যে এখনো মোটামুটি ধরে সবকিছু চলতেছে, রাইট? আর এটা হচ্ছে আপনাদের এই যে এটা হচ্ছে আপনাদের সার্ভার, হ্যাঁ? অলরেডি অনেক কিছু, এই যে অলরেডি স্টুডেন্টরা কথাবার্তা বলতেছে একজন একজনের সাথে। সো রাইট, এটা ওপেন থাকবে আনটিল আনলিমিটেড টাইম, ঠিক আছে? আর পরীক্ষার আগ পর্যন্ত আপনি এখান থেকে প্রিপারেশন নিতে পারবেন, হেল্প করতে পারবেন, নো প্রবলেম। এনি মোর কোয়েশ্চেন্স? অলরাইট, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে, এখন আমাদের কথা ছিল যে একটা হিউজ ডিসকাউন্ট অ্যানাউন্সমেন্ট করবো আমরা। হ্যাঁ, এখনই করবো হিউজ ডিসকাউন্ট অ্যানাউন্সমেন্ট। তবে এটা সবার জন্য থাকবে না, এই ক্লাসটা আপনারা যারা লাইভ করছেন তাদের জন্য, বা যারা রেকর্ডেড করবেন তাদের জন্যও থাকবে, এবং আমাদের এই ক্লাসটা আমরা ইউটিউবে আপলোড করব, কিন্তু এটা আনলিস্টেড থাকবে, মানে পাবলিক থাকবে না। চাইলেই যে কেউ সার্চ করে এটা দেখতে পারবেন। এটা শুধুমাত্র তাদের জন্য যারা লিজনের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেছেন, হোয়াটসঅ্যাপ হোক, সেটা মেসেঞ্জার হোক, শুধু তাদের জন্য। সো এটা পাবলিক থাকবে না। তো আপনাকে এই ডিসকাউন্টটা অ্যাভেল করার জন্য প্রথমে ডিসকাউন্টে অ্যানাউন্সমেন্ট করি। আমাদের 12,000 হচ্ছে কোর্স ফি ছিল, আমরা 40% ডিসকাউন্ট দিয়ে 7,200 করেছিলাম। এটাকে আরেকটা ডিসকাউন্ট দেবো, কোনো পার্সেন্ট নেই, 5,000। ওকে, একদম ডিরেক্ট 5,000 এটা হবে আমাদের কোর্স ফি। তবে এটা অ্যাভেল করার জন্য আপনাকে এই এখন যেই জিনিসটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাকে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। এটা একটু স্ক্রিনশট নিয়ে আপনি লিজনের হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনি টেক্সট করবেন, ঠিক আছে? লিজনের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারও করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে, ঠিক আছে? কারণ এটা সবার জন্য থাকবে না, আমরা শুধুমাত্র, কারণ আর 7 সিটস বাকি আছে আমাদের, তো পাবলিক করার আসলে খুব একটা দরকার নেই, এখান থেকেই হয়ে যাবে। জয়েন দেয়ার, টেক দ্য স্ক্রিনশট, কন্ট্যাক্ট উইথ দ্য লিজন হোয়াটসঅ্যাপ অ্যান্ড গেট ইট দেয়ার। ফাইনালি একটা কথা বলেই শেষ করব। আপনি যদি এই ক্লাসটা দেখে থাকেন অলরেডি, আপনি জানেন যে দ্য কোয়ালিটি উই আর প্রোভাইডিং, ইউ অলরেডি হ্যাভ দ্য আইডিয়া অ্যাবাউট ইট, আমরা যে কোয়ালিটিটা প্রোভাইড করছি। একটা কথা আরেকবারও বলতে চাই, একটা হচ্ছে আপনাকে শুধু পড়িয়ে দেওয়া, আর একটা হচ্ছে আপনাকে প্রিপেয়ার করিয়ে দেওয়া। এখন আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন আপনাকে শুধু পড়িয়ে দিবে, নাকি আপনাকে প্রিপেয়ার করিয়ে দিবে? ঠিক আছে? এবং ইউ নিড টু আস্ক ইউরসেলফ ওয়ান কোয়েশ্চেন্স, নিজেকে একটা কোয়েশ্চেন আপনাকে করতে হবে যে লাস্ট 24, 25, 30 ডেজ আমি যেভাবে পড়তে চেয়েছিলাম আমি সেভাবে পড়তে পারছি কিনা। হ্যাঁ, সো আপনি যদি এখানে পড়েন, আপনাকে একদম 7 PM থেকে শুরু করে, ওই যে বাসায় আমাদেরকে ছোটোবেলায় যেভাবে টিচার রেখে একদম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পড়িয়ে দিত, সব কিছু কমপ্লিট করিয়ে দিত, ইট উইল বি লাইক দ্যাট, ইট উইল বি টোটালি লাইক দ্যাট। যখন যেটা পড়াবো তখন সেটা ভালো করে আগে পড়াবো, তারপরে সেখানে আপনাকে বসেই প্র্যাকটিস করাবো, প্র্যাকটিস করানোর পরে আপনাকে ছোটো টেস্ট নিব যে আপনাকে যে পড়ানো হয়েছে, আপনার যে প্র্যাকটিস করানো হয়েছে এটা কতটুকু আপনি পারছেন। হ্যাঁ, টেস্ট নেওয়ার মাধ্যমে বোঝা যাবে, শুধু টেস্ট নিলেই হলো না, এরপরে ইভ্যালুয়েশনটা দেখা যে আপনার আসলে ঠিক প্রবলেমটা কোথায়। সো টোটাল প্যাকেজ, ঠিক আছে? আর আরেকটা জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাবাউট দ্য কোর্স ফি, বিকজ অফ অনেকেই হয়তো দেখবেন যে যেটা বললাম 2-3 মাস হয়তো পড়াচ্ছে, সেখানে এক একটা ক্লাসে 12 ক্লাস করে থাকে, বা এক একটা মাসে 12টা 13টা 14টা করে ক্লাস থাকে, কারণ মাসে 3-4 দিন করে পড়াচ্ছেন, রাইট? তো ইন অ্যারাউন্ড 30 ক্লাস 40 ক্লাস, এর বেশি ক্লাস আপনি পাবেন না। 30 ক্লাস 40 ক্লাস, রাইট? এখন মনে হতে পারে আমারও তো ক্লাস সংখ্যা কম। এই 30-40 ক্লাসের আপনাকে এক একটা ক্লাস কতক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টা ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু হয় না। আপনি কত 50, 60, ম্যাক্সিমাম 70 আওয়ার্স তারা পড়াচ্ছে, কিন্তু আমরা টাইম দিচ্ছি 100 আওয়ার্স। তো এটা একটু মাথায় রাখতে হবে, এবং আপনাকে একদম প্রপারলি প্রিপেয়ার করে দিচ্ছি, রাইট? সো জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড, মেক দ্য রেজিস্ট্রেশন, আল সি ইন দ্য ক্লাস। টিল দেন, গুড বাই।